কি অদ্ভুত ব্যাপার, জুলাই 7 তারিখ 2024 সাল, হঠাৎ ছাত্ররা আন্দোলন করছে কোটা বিরোধী, অথচ তখন কোটা কিন্তু ছিল না। আমি এটা বাতিল করে দিয়েছিলাম 2018 সালে। হাইকোর্টে একটা মামলা হয়েছিল, যারা বিক্ষুব্ধ তারা করেছিলেন, এটা মুক্তিযোদ্ধা পরিবার, এবং সেই রায় দিয়েছিল। রায় দেওয়ার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এটা আবেদন করি উচ্চ আদালতে, এবং সেটা স্থগিত হয়ে যায়। কাজে তখন আর ওই কোটা নেই, কিন্তু তারপর আন্দোলন আর থামে না। জুলাই মাসের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এরা একটানা আন্দোলন করে। তখন কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি বা তাদের উপর কোনো আক্রমণ হয়নি, বরং সেখানে মেয়েরাও যেহেতু অনেক রাত পর্যন্ত থাকতো, সব রকম তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এটা যে শুধু একটা আন্দোলন না, এখানে যে অন্যরকম একটা চক্রান্ত আছে সেটা বুঝতে পেরেছে, আমি তো সাধারণ মানুষ বোঝেনি। জুলাই 15 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো, একের পর এক থানা আগুন দেওয়া এবং সেখানে পুলিশ বাহিনীর উপরে আক্রমণ, তাদেরকে জ্বালিয়ে পুড়ে মারা। আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের যারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা দল, তাদের উপরে আক্রমণ শুরু, এবং মানুষকে মেরে, পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা বা তাদেরকে ঝুলিয়ে রেখে তারপর সাথে উল্লাস করা এবং তাদেরকে হত্যা করা, প্রকাশ্য অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ানো, বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ, গুলি করে মানুষ মারা। এমনকি আবু সাঈদের হত্যাকাণ্ড যেটা দেখালো, সেখানে এমন ভাবে সেটাকে বর্ণনা দেওয়া হলো যে পুলিশ গুলি করলো আর আবু সাঈদ মারা গেল, কিন্তু কারো সে বুক পেতে দিল, বুকে গুলি করলো, কিন্তু তার বুকে গুলি লাগার কোনো চিহ্নই নাই। আর বুকেও যদি এরকম 4-5টা বা 6টা গুলি লাগে, তাহলে সে তো চিত হয়ে পড়ে যাবে বা তার বুক থেকে রক্ত বেরোবে। সে কিন্তু চিত হয়ে পড়েও যায়নি, একবার মাটিতে বসে পড়লো, তারপর উঠে দাঁড়ালো, তখন তাকে তার সাথীরা টেনে নিয়ে চলে গেল, কিন্তু সেখানেও কোনো রক্ত ছিল না, কিচ্ছু ছিল না। পোস্টমর্টমের রিপোর্টও আসলো যে কোনো মেটাল বুলেট তার শরীরে পাওয়া যায়নি, রাবার বুলেট ছিল, এবং তার মৃত্যুটা শক এবং আঘাতজনিত শকেই হয়ে গেছে। এইভাবে এটাকে একটা মিথ্যা মানে অপবাদ দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করলো, আমরা তো এভাবে চাইনি। যখন 6টা ছেলে মারা গেল, আমরা সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম তদন্ত করার জন্য। মানে কি দুর্ভাগ্য আমার যে সেই তদন্ত কিন্তু করতে দেওয়া হলো না। যখন সব দাবি মানা হলো, তারপরে এক দফা দাবি আমার ক্ষমতায় থাকতে দেবে না, পদত্যাগ দাবি। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেটা মনে হলো শুধু আমাদের 2 বোনকে হত্যা করাটাই যেন একমাত্র উদ্দেশ্য ছিল। জানি না আমরা বেঁচে গেলাম, কিন্তু আসল সত্যটা তো বের হলো। এখানে একটি মানুষের ক্ষমতার লোভ একটি দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিল, আর 1000 মাইল কোল খালি করলো, এবং কত পিতা সন্তান হারা মানে, এবং কত বাবা সন্তান হারিয়েছে। সেই সন্তান হারা পিতার কান্না, পিতাহারা সন্তানের কান্নায় বাংলাদেশের আকাশ বাতাস ভারী। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। এবং যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, এবং সেই সাথে সাথে আমাদের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হলো। যেখানে 15ই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত যত হত্যাকাণ্ড, যত জ্বালাও, যত ধ্বংসাত্মক কাজ করা হয়েছে, তার বিচার হবে না বলে দায় মুক্তি দেওয়া হলো। এই দায় মুক্তি যে দিল, তো যারা এই যে আপনজন হারালো, তাদেরকে বিচার চাওয়ার অধিকার নাই? এদেশের নাগরিক, আইন আছে, সংবিধান আছে, সকলে তো বিচার চাওয়ার অধিকার আছে। তো কেন এদের বিচার হবে না? কেন তাদের দায় মুক্তি দেয়া হলো? তারা তো অপরাধ করেছে। দুর্ভাগ্যের বিষয়, পুলিশ মারল এই সমন্বয়ক, ছাত্র নামধারী, সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি, এরাই কিন্তু হত্যা করলো, এবং এরা কিন্তু সে কথা বলেছে। সমন্বয়ক তারাও যেমন বলেছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হয় না। বিএনপির সিরাজগঞ্জের নেতা বলে দিলেন
যে তারা পুলিশকে মেরেছিল বলেই নাকি আন্দোলন সফল হয়েছে। এবং আর এক এক ইসলামী সংগঠন সেই নেতাও বলল তারাও পুলিশ মেরেছে বলেই তাদের আন্দোলন সফল হয়েছে। এখানে সাফল্যটা কি হলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ জঙ্গির দেশে পরিণত হয়েছে, সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ একটা দুর্নীতির দেশ, জঙ্গির দেশ, একটা ব্যর্থ রাষ্ট্র।